আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোড বাছাইয়ের ক্ষেত্রে আমার কিন্তু কোনো হাত নেই, যা হাত আছে সব গোবিন্দবাবুর। গুরুচণ্ডাল দোষ এই বিষয়টা নিয়ে আলোচনার দরকার কেন আছে বা কিভাবে আছে সব গোবিন্দবাবুই বলবেন। আমি শুধু এটুকু আপনাদের কাছে আমি বলে নেওয়ার পালা, ক্ষমা চেয়ে নেওয়ার পালা। শুরুতেই একেবারে কিছু তীক্ষ্ণ তীক্ষ্ণ প্রসঙ্গ চলে আসতে হবে, সেই সত্যতাগুলোকে তুলতে হবে। তো সেক্ষেত্রে কিছু জায়গায় মানে এটা ভেবে ফেলবেন না যে না আপনাকে দোষারোপ করার জন্য বলা হচ্ছে, যে না সিচুয়েশান তৈরি হয়ে যায়, তো সেই জায়গা থেকে আসবে। বাকি পুরো আলোচনা দেখতে থাকুন। আপনি চ্যানেল সাবস্ক্রাইব যদি না করে থাকেন প্লিজ করে দিন। 2 লক্ষ ছুঁতে হবে, কিন্তু এখন 2 লক্ষ থেকে অনেক পেছনে সাবস্ক্রাইবারের সংখ্যা, করে দিন। গোবিন্দদা, আজকের এপিসোডে তোমাকে স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার। এই যে শুরুতে যেটা আমি বলছিলাম, গুরুচণ্ডাল দোষ নিয়ে কথা বলার সিদ্ধান্ত বা এপিসোডের সিদ্ধান্ত এটা তোমার। হ্যাঁ, এখন মেষ লগ্নের যারা জাতক জাতিকা এই মুহূর্তে দেখছেন, গুরুচণ্ডাল দোষ বিষয়ে আলোচনাকালে কেন তুমি মানে এই বা আলোচনার এই প্রসঙ্গ কেন দরকার বা কেন জরুরি ওনাদের জীবনে, সেটা যদি তুমি একটু বলো। আচ্ছা, বিষয়টা আমি কেন পছন্দ করলাম এই কারণটা জানতে চাইছো তো? ঠিক আছে। আমি দেখেছি একটা মানুষের যখন জন্ম নেয় না, জন্ম থেকে পরপর যখন তার বয়স বৃদ্ধি হয় কয়েকটা স্তর তাকে পেরাতে হয়। যে স্তরগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে স্তরগুলোকে তাকে অতিক্রম করতে হয়, সেগুলো এই গুরুচণ্ডাল যোগের কারণে ধ্বংস হয়ে যেতে পারে। যেরকম প্রথম একটা সন্তান জন্মানোর পর আমরা বাবা মা সবাই একটা জিনিস দেখি যে সন্তানের জন্য একটা শিক্ষাক্ষেত্রটা ভালো হয়। এটা প্রত্যেকের লক্ষ্য থাকে। আমার একটা চোর ডাকাত হলেও সে কিন্তু চায় আমার ছেলে যেন শিক্ষিত হয়, তার ছেলে যেন সুন্দর জন্মগ্রহণ করে, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে জন্মগ্রহণ করে, দেন তারপরে শিক্ষাটা দিতে চাইবে। ও একটা শিক্ষিত ছেলে চায়। দ্বিতীয়, তারপরে আমার ছেলেটা যেন কিছু একটা করতে পারে, এটার দিকে যায়। তারপর সবার লক্ষ্য থাকে তার যেন বিবাহ এবং দাম্পত্যটা ভালো হয়। বাস, তারপরে অতিক্রম হলে কর্ম করতে করতে 65-60 হয়ে গেল, তারপর কিন্তু তার হাতের বাইরে বেরিয়ে যায়। বাকিটা আবার তাকে কারণে কারো অধীনস্থ হতে হয়, সন্তান সন্ততি ইত্যাদির, কারণ সে তখন প্রাক্তনের পর্যায়ে চলে যাচ্ছে। তো এই 3টে ক্ষেত্রকে আমি মূলত মাথায় রেখে আমি কিন্তু এই গুরুচণ্ডাল যোগটা নিয়ে খুব আলোচনা করার একটা প্রস্তাব তোমাকে আমি দিয়েছিলাম। দেখো, আজকের এই যে আমরা কথা বলছি মেষ লগ্নকে নিয়ে, আপনাদের ফলাফলগুলো মেলান, যেটা গোবিন্দদা বলবে। আর যাদের কাছে জন্মছক আছে বের করে দেখুন। এক্ষেত্রে এই এপিসোড আপনাদের গোচরকালীন এপিসোডের মতো করে নয়, কেননা মানে যে শুধু সাময়িক সময়ের জন্য মিল খাবে আপনার জীবনের সাথে তা কিন্তু না। এ সারা জীবনের জন্য। কাদের জন্য? যাদের জন্মছকে বৃহস্পতি এবং রাহু একসাথে যে কোনো একটি হাউসে বসে আছে। এবার আমরা আলোচনার জায়গা থেকে দেখি কতগুলো হাউস ছুঁতে পারি। আমি প্রথম 10ম ঘরে চলে যাই, কর্মের জায়গাতে চলে যাই। 10ম ঘরের জায়গায় বৃহস্পতি এবং রাহু যে গুরুচণ্ডাল দোষের সৃষ্টি করছে, সেই জায়গায় কি কি প্রকোপ ওনাদের কর্মজগতে পড়ে, আর কি কি ভালো ফল যদি কিছু বেঁচে কুচে থাকে সেটা কি কি পাবেন ওনারা। একটা হচ্ছে ভালো ফল দেওয়ার মালিক, এই 10মের মালিক হচ্ছেন শনিদেব প্রথমত। তিনি কর্ম এবং কর্মফলদাতা। কোনো কারণে শনিদেব ভালো থাকছেন যদি একটা কর্মপ্রাপ্তি ঘটে যাবে, কথা বুঝবে। কিন্তু কর্মপ্রাপ্তি নাও ঘটতে পারে এই গুরুচণ্ডালের কারণে। কেন?
না এই হলো হলো হয়ে যাবে শেষ মুহূর্তে বাধা, কর্মক্ষেত্রে যদি এদের গুরুচণ্ডাল হয় বারংবার একদম শেষ মুহূর্তে গিয়ে আঘাত খাবে, স্বপ্নটা চূর্ণ বিচূর্ণ হবে। যদি কোনো কারণে এরা কোনো একটা কর্মে নিযুক্তও হয়ে যায়, উপযুক্ত কর্ম পাবেন না। উপযুক্ত কর্ম মানে? মানে যে যার যোগ্যতা অনুযায়ী যেটা। আচ্ছা আচ্ছা। উপযুক্ত কর্ম পাবেন না। যদিও তাতেও থাকেন কোনো কারণে অক্লান্ত পরিশ্রম করার পরও তার কোনো রকম কর্মে উন্নতি হবে না, যেটাকে আমরা প্রমোশন জাতীয় বলি। কিছু একটা কারণে গিয়ে প্রমোশনের সব কিছু ঠিক হয়ে গিয়েও শেষ মুহূর্তে হবে না, আটকাবে। কারণ হচ্ছে এই উনার যে বস, প্রমোশনে বসের একটা কিন্তু কলম প্রয়োজন হয় প্রতিটা ক্ষেত্রে। উনাদের বস উনাকে পছন্দ করবেন না, এদের কর্মক্ষেত্রে কলিগের সাথে এর একটা আভ্যন্তরীণ বিবাদ বা বাহ্যিক বিবাদ তৈরি হবে, কর্মক্ষেত্রে সমস্যা আমি দেখতে পাচ্ছি এখানে, বিবিধভাবে জড়িয়ে পড়বেন। দেখো এটা খুব সত্যি কথা। তুমি ধরো একটা মানুষকে যদি পজিশনিং ভুল করানো হয়, হ্যাঁ, মানে সে ধরো তার যে কাজের দায়িত্বটা তার পাওয়া উচিত, যেটা পেলে পরে সে নিজেকে প্রস্ফুটিত করতে পারে, সে যদি সেটা না পায় তাহলে প্রথমেই তো ওখানে গেল 50%। একদম। বাকি এবার গুরু বা বস এখানে বৃহস্পতি, আমি যতটুকু বুঝছি। হ্যাঁ, এটাই এটাই এই জন্যই তো। তো তার সাথে যদি এই ধরনের সংঘাতের মুখোমুখি যদি হতে হয়, তাহলে সেই জায়গা থেকে তো বাকি উনি যা করলেন আর 50% ওনার, সেক্ষেত্রে তো মানে বিড়ম্বনা তৈরি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটাতে এর সমাধানটা কি করে হবে? কেননা জ্যোতিষবিদ্যা শুধু তো সমস্যাকে নির্দিষ্ট করে না, বা সুফলকেও নির্দিষ্ট করে না। সুফলকেও যেমন বলে, আবার কুফলকেও বলে। অবশ্যই জীবনের সময়টাকে চেনায়, আগে থেকে চেনায়, আগে থেকে চেনায়। আমরা একটা জাতক জাতিকার জন্মছক দেখে আমরা তার জীবনে পরবর্তীতে কি হবে আর বর্তমানে কি চলছে এবং অতীতে কি হবে আমরা সবটাই তাকে বলতে পারি। অবশ্যই তাকে আমরা সময় চেনাচ্ছি। এক্ষেত্রে সমাধান কি এই কর্মক্ষেত্রের নিরিখে? একটা কথা হচ্ছে সমাধানটা এক কথায় দেখতে হবে যে গুরুচণ্ডালের তো একটা সমাধান লাগবেই, কথাটা বলি, সেটা আমাদের বিবেচনা করতে হবে আমাদের কি সমাধান দেব। কারণ ওনার কুণ্ডলী না দেখলে সমাধানের কথা এখানে বলাটা বেকার হয়ে যাবে একদম। প্রথমত কুণ্ডলী বিচার করতে হবে, বিচার করে দেখতে হবে কোনটির সমাধান করলে বা কোন কোনগুলির সমাধান করলে ইনি কর্মক্ষেত্রটায় স্থায়িত্ব পাবেন, বা যারা কর্ম পাচ্ছেন না বারবার আটকে যাচ্ছেন কর্মটা পাবেন, যার প্রমোশন হচ্ছে না, যার স্থানান্তরিত হচ্ছে না, কেউ হয়তো চাইছেন আমি একটু ট্রান্সফার চাইছি, আটকে আছে, কোনটিকে ঠিক করলে কার শক্তি বৃদ্ধি করব, কাকে সন্তুষ্ট করব, সেগুলো তো বিবেচনাধীন, সেগুলা করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। অমনি কিন্তু বলা যাবে না, তবে হ্যাঁ সমাধান করা একান্ত কর্তব্য। আচ্ছা দেখো, অনেকের জন্মছকে, আমি গুরুচণ্ডালের একটু বাইরে বেরোচ্ছি, অনেকের জন্মছকে দেখা যায় যে তার রাহু যেখানে বসে আছে, কারোর হয়তো ধরো রাহু ষষ্ঠে বসে আছে, হ্যাঁ, বৃহস্পতি তার পঞ্চমে বসে আছে দগ্ধ অবস্থায়। তো সেক্ষেত্রেও তিনি যে জীবনে খুব একটা ভালো কিছু করে উঠতে পারলেন তাও কিন্তু হচ্ছে না তো। ঠিক আছে, এইবার ধরো এই গুরুচণ্ডালটা এই ষষ্ঠেই যদি হয়ে যায়, হ্যাঁ, তাহলে মেষ লগ্নের জাতক জাতিকা তিনি কি পাচ্ছেন ফলাফল? আইন কানুনে জড়িয়ে পড়বেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বেন, পরিবেশগত বিভিন্ন রকম দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে পড়বেন, বিভিন্ন রকম রক্তপাত যোগ, কোমরের নিম্নাংশে আঘাতপ্রাপ্তি যোগ, হজমজনিত সমস্যা, স্টোমাকজনিত সমস্যা, যকৃৎজনিত সমস্যা, এগুলোই তিনি রোগগ্রস্ত হয়ে যাবেন। চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হয়ে যাবে ওনাদের, আর কথায় কথায় ওনাদের শত্রু বৃদ্ধি পাবে। কথায় কথায় ওনাদের শত্রু বৃদ্ধি পাচ্ছে, বা এই রোগ জ্বালার এই জায়গা, আইনের এই জায়গাগুলো থাকছে। কিন্তু ঘটনা হচ্ছে যে দেখো, শুধু তো গুরুচণ্ডাল নিয়ে ভাবলে হবে না। না, সেটা একটা জন্মছকে অনেক প্রকারের পাওয়া যাবে। যার ধরো বৃহস্পতি আর রাহু এক জায়গায় বসে আছে, তার তো বাকি আরও 7টা কিন্তু তোমার গ্রহ, তারা তো ধরো সুপার ডুপার হিট, তারা সব ভালো ঠিকঠাক পজিশনে হয়ে আছে। তাহলে এই যে গুরুচণ্ডালের এতটা যে প্রকোপ, বাজে প্রকোপ, তাহলে সেটা কি থাকবে? এক কথায় বলি, গুরুচণ্ডাল যদি ষষ্ঠে হয়, ষষ্ঠের কথা বলছি, আমাকে আগে দেখতে হবে ষষ্ঠ আর ষষ্ঠপতি কোথায় আছে, এটাকে আগে বিবেচনা করতে। আচ্ছা, ষষ্ঠপতি মানে বুধ কোথায় আছে ওটা দেখে নেব। বাকি ভাই গুলি মারো, ভাষাটা কেন গুলি মারো শব্দটা বললাম জানো? হ্যাঁ, আমরা জ্যোতিষশাস্ত্রে বলি কোনো শুভ গ্রহের দৃষ্টি যদি থাকে, কোনো শুভ গ্রহের অবস্থান যদি থাকে, তাইলে কিন্তু কিঞ্চিত পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা যায়। আরে বৃহস্পতির চেয়ে ভালো গ্রহ কে হবে?
আমাকে বোঝাও, সে তো বৃহস্পতিকে নিয়েই গুরুচণ্ডালী দোষ। হ্যাঁ, কথাটা খুব বুঝবে। এবং এনার জন্মছকের জায়গা থেকে যদি দেখা যায়, মানে লগ্ন চাটে এনার দ্বাদশপতি এবং নবমপতি হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, তো ভাগ্যপতিকে সঙ্গে নিয়েই সে বিড়ম্বিত। আর কে ভালো রাহু গ্রহ আছে? জ্বালায়। আর কে ভালো গ্রহ আছে? আরে শুক্র তো প্রাচুর্যতা দান করে। তুমি একটা চোখ খোলার মতো কথা বলেছো। হ্যাঁ, কথাগুলো একটু কেননা এই কথাগুলো প্রেডিকশনের সময় ক্লায়েন্টকে আমি বলতে শুনেছি। তিনি এর আগে যাকে দেখিয়েছেন, ঠিক আছে, তো সে তো ওই করে বলে আপনাকে ধরুন ইনভেস্ট করিয়েছে, প্রতিকার বিক্রি করিয়েছে। শুধু শুনলে ঠিক আছে, আপনি তার সমর্থক নাও হতে পারেন, কিন্তু আপনি তো তার প্রেডিকশনকে বিশ্বাস করেছেন বলেই প্রতিকারের দিকে গিয়েছিলেন। হ্যাঁ, এবার সেখানে যখন ব্যয় হয়ে গেছে, তো তাহলে সেইটা আর উনি জানেনও না, ঠিক আছে। অনেকে কিন্তু এত জায়গায় ঘা খেয়েছে, কিছুটা জেনে গেছে। মানে আমি কি প্রদীপ ভাই ক্লিয়ার করতে পেরেছি? আমার কাছে ক্লিয়ার। ভালো লোকটিকে নিয়ে তিনি চোর সেজে বসে আছেন। আমরা কি বলি বলো তো? হ্যাঁ। আপনি যদি ভালো লোকের সান্নিধ্য পান তাইলে কিন্তু আপনার জীবন উত্তরিত হয়ে যাবে। আরে বৃহস্পতির চেয়ে শুভ গ্রহটা আমি কাকে বেশি ধরবো এখানে? এবং 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 আপনার মেষ লগ্নের দুটো ভাইটাল জায়গা, এক হচ্ছে তার দ্বাদশ, এক হচ্ছে তার নবম। হ্যাঁ, ঠিক আছে, একদম। যত মগজমারি মামলা মোকদ্দমার যে জায়গাগুলো, দ্বাদশের ব্যয়ের জায়গা, মুখ্যের জায়গা, যেমন আবার এদিকে ভাগ্যের জায়গা, কর্মের জায়গা। হ্যাঁ, দুটো ভাইটাল জায়গা থেকে বৃহস্পতি গিয়ে ষষ্ঠে বসলো। কথাটা খুব বুঝবে। আচ্ছা, আধ্যাত্মিক জায়গা দ্বাদশ। হ্যাঁ, গেল কোথায়? রিপু। আবার রিপু কাকে নিয়ে গেল? যে রিপুর একদম মূলাধার রাহু, কাম, ক্রোধ, লোভ, এই যে ষড়রিপু, সেই রিপ্রেজেন্ট করে, সেই প্রেজেন্ট করছে। হ্যাঁ, তার সাথে বসলো। নিজে গেল রিপুয়ে, সাথে কাকে নিল না? একে রামের রক্ষারই ষষ্ঠে গেল, সঙ্গে সুগ্রীব দোসর রাহু। না, এই ক্ষেত্রে এখন যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে রোগটাকে চিহ্নিতকরণ করা, রোগটাকে নির্মূল করা। একটা রোগীর শরীরে বহু প্রকারের রোগ আসতে পারে। এই যেমন আমার এখন ঠান্ডা লেগে আছে, তো আমি কি করব? ডাক্তার আমাকে মেরে ফেলার জন্য ওষুধ দেবে, না আমার ঠান্ডাটাকে দূর করার জন্য ওষুধ দেবে? তো সেটাই হচ্ছে বিষয়। সপ্তমে যাদের বৃহস্পতি এবং রাহু, সপ্তমে বৃহস্পতি রাহু, সপ্তম ঘর কি কি দিক নির্দেশ করে এবং এই গুরুচণ্ডালের ফলে উনি কি কি ফল পাচ্ছেন। আচ্ছা, সপ্তম থেকে মূলত ব্যবসা, বিবাহ, দাম্পত্য, ছোটোখাটো ভ্রমণ, পথ ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। এইবারে দাম্পত্যে কলহ তৈরি হবে। এদের কেমন কেমন কলহ আসতে পারে? এবারে আমি সব মানে আমি চেনানোর কথা বলছি, কেননা ওনার জীবনের সাথে না মিল পেলে, যাদের কাছে ধরো জন্মছক নেই, হ্যাঁ, তারা মিল পেলে তবে তো যোগাযোগ করবে যে হ্যাঁ ঠিক বলছে জ্যোতিষী। পত্নীর সাথে বা পতির সাথে ঝগড়া ঝাঁটি, চেঁচা মেচি, সে একদম বিভৎস কাণ্ড। কোন পরিবারে হয় না ঝগড়াঝাটি? আমি বলছি ঝগড়াঝাটিটা বাঁধানোর মানে প্রসেসটা কিরকম করে বাঁধছে ঝগড়াঝাটিটা? ওনাদের যে পার্টনার, উনি উগ্র প্রকৃতির হবেন প্রথমত। আচ্ছা, সেখান থেকেই তৈরি হবে ওনার পার্টনার। হ্যাঁ, দেখুন আবার বলি, এখানে একটা জিনিস বলি, ওনার পার্টনারের জন্য ঝগড়াটা হবে, দায়ী কিন্তু উনি। মজার খেলা এখানে ভাই। কিভাবে? তুমি উদাহরণ দিয়ে বোঝাও। আচ্ছা, উদাহরণ দিচ্ছি তোমাকে। দেখো, জন্মছকটাকার, ওনার জামাটা তোমার, হ্যাঁ ঠিক আছে, ওখানে রাখা আছে, ওখানে ঝগড়াটা সৃষ্টি হলো। এই কুণ্ডলিটা আমি কার বিচার করছি? তোমার বিচার করছি। দোষটা তুমি বয়ে নিয়ে এসছো। এখানে একটা গল্প বলবো, বুঝতে হবে গল্প। না বলো। আচ্ছা বলো, তোমার রাবণকে চেনো? কিভাবে চেনো বলো তো? রামায়ণের জায়গা থেকে চিনি। বাবার নাম কি? রাবণের বাবার নাম আমি জানি না। বিশ্বশ্রবা। আচ্ছা, বিশ্বশ্রবা। মায়ের নাম কি? নিকোসা। আচ্ছা, মা হচ্ছে রাক্ষসী, বাবা হচ্ছে একদম মুনি। আচ্ছা, হ্যাঁ, এবারে তার মধ্যে গুণাবলীগুলো বিশ্লেষণ করো। বিরাট জ্ঞানী কিনা বলো রাবণ? হ্যাঁ অবশ্যই, অবশ্যই। তার কিছু কর্মকাণ্ডে আসুরিক প্রভাব প্রকাশ পেয়েছে কিনা আমরা সেটাকে ভেঙে চুরিয়ে, তিনি এর জন্য তা করেছেন, তার জন্য এ করেছেন, আমি দেখবো না। তুমি লাঠি মেরে টিভিটা ভেঙে দিয়েছো, ওটাই দেখবো। সেই টিভিটার ভেতরের পার্টস খারাপ ছিল, সেটা জার্মান থেকে আনা হয়েছিল, আমি জার্মান বিরোধী, সেই জন্য ভেঙেছি, এই গল্প তো চলবে না ভাই। বুঝতে পারছি, মানে এত ছাল তুলে একদম পয়েন্ট খাল কাটার কোনো দরকার নেই। সোজা সাপটার দৃষ্টিতে যা দেখা যাচ্ছে, একদিক থেকে সাধকের, আরেক দিক থেকে রাক্ষসের দুজনের প্রবৃত্তি এসে গিয়ে কিন্তু
রাবণ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ দোষেও আছে, গুণেও আছে, গুরুয়ে আছে, চণ্ডালিয়েও আছে, রাহুতেও আছে, বৃহস্পতিতেও আছে। তো ঠিক এবারে কোত্থেকে বহন করে এনেছে? ধর্মশাস্ত্র কি বলছে? আলোচনায় যখন ঢুকছে, আমি বললাম না আমাদের সব এপিসোড দেখতে হবে, একটা এপিসোডে কিন্তু পুরো বোঝা যাবে না আলোচনা। আচ্ছা চলো চলো চলো, তুমি পাস্ট লাইফের দিকে যাচ্ছ। হ্যাঁ, আচ্ছা দেখো, 14 পুরুষের আমরা শ্রাদ্ধ প্রদান করি, হঠাৎ 14 কেন, 4 কেন হলো না, বা 15 কেন হলো না? 15 কেন হলো না? ইন্টারেস্টিং। আমাদের আবার দেখতে হবে আকাশ কটা, পাতাল কটা। আমি দুটোকে দেখছি, আকাশটা মনে করব উন্নত দিক, পাতালটা মনে করব অবনত দিকে, তো আমরা ভাবতেই পারি। হ্যাঁ, এবারে 14 পুরুষ বিভিন্ন দিকের, শুধু পিতৃকুলের নয়, পিতৃকুল অ্যান্ড মাতৃকুল, মানে যেখান থেকে আমি রক্ত বহন করে নিয়ে এসে আমার জন্ম হয়েছে, তার কোনো নয় কোনো গুণ, দোষ, রূপ তোমার মধ্যে আছে। না না, এ 100%। এটা ধরো বৈজ্ঞানিক জায়গা থেকে, ডিএনএ জায়গা থেকে যেমন পাওয়া যাবে, বাবা মায়ের কারোর একজন থ্যালাসেমিয়ার কেরিয়ার হলে তার সন্তান থ্যালাসেমিয়া কেরিয়ার হচ্ছেন। আবার জ্যোতিষের জায়গা থেকে কালসর্প বা নানান দোষ ও জন্মছকে কিন্তু দেখা যায় ট্রান্সফার হচ্ছে, যদি সেই দোষ না কাটানো যায়। হ্যাঁ, দেন এবারে গুরুচণ্ডাল কি হচ্ছে, কোনো নয় কোনো পুরুষে, হ্যাঁ, কেউ নয় কোনো ব্যক্তি খুব আধ্যাত্মিক প্রকৃতির ছিলেন ওনার বংশে, আবার কোনো নয় কোনো ব্যক্তি চণ্ডাল প্রকৃতির, মাতৃকুলে বা পিতৃকুলে, মোটামুটি 2 কুল মিলিয়ে আর কি। এবার কাকে রাক্ষস বানাবেন, কাকে দেব বানাবেন আপনি জানেন। এবারে সেটা এর মধ্যে প্রকাশ পেয়েছে। নাম্বার 1, তাহলে আমার 3 ভাই, আমারটাই শুধু গুরুচণ্ডালী হলো কেন? চলো, প্রশ্ন তো আসবে অবশ্যই, আমি তো করতাম। এই জায়গায় দেখা যাচ্ছে তুমি যে তোমার কর্মফল করে এসছো, তুমিও তো তোমার একটা কর্মফল করে এসছো তোমার অতীত জীবনে, সেখানকার মূল্যায়নে দেখা হয়েছে যে তুল্য মূল্যে এই যে তোমার লেবুর রসটা যেটা আসছে, লেবুর রসটা, তার তুলনায় তোমার কর্মফল বলছে না চিনির স্বাদটা অধিক হওয়ার সুবাদে তুমি টকের তুলনায় মিষ্টি বেশি পাবে, যার জন্য আর 2জনকে দেওয়া হয়নি। আবার দেখা যাচ্ছে একজনকে হয়তো দেওয়াই হলো না, একজনকে গুরুচণ্ডালীর সাথে সাথে হ্যাঁ আরও একটা খারাপ যোগ ধরিয়ে দেওয়া হলো। সে মানে নিজের কর্মফল থেকে পেলো, আর পিতৃমাতৃর যে থেকে একটা পেলো, বলে বাবা মা দোষ করেছে, আমার কি দোষ ভাই? আর তোমাকে তো দেখেই জন্ম দেওয়া হয়েছে, তুমি ওই দোষের দোষী বলে তোমাকে দেখে জন্ম দেওয়া হয়েছে। যেরকম একটা মানুষ মরে গেলে না, হুট করে জন্মায় না কারা জানো? কেউ মরে গেছে, বেশি দিন ওয়েট করতে হয় না, জন্মে যায়। 2 ধরনের মানুষকে আটকে রাখেন ঈশ্বর জন্মদানের ক্ষেত্রে। তারা অন্বেষণ করেন। খুব ধার্মিক ব্যক্তি একজন, হয়তো তিনি ঈশ্বরে বিলীন হওয়ার যোগ্য নয়, কিন্তু ধার্মিক, প্রচুর ধার্মিক। তিনি যখন মারা গেলেন না, ঈশ্বরকে অপেক্ষা করতে হয় যে এ যেভাবে করে মারা গেল, একে যে জন্ম দিতে হবে সেই স্ট্যান্ডার্ডে তো তাকে জন্মটা দিতে হবে, তার জন্য তাকে হলডে রাখা হয়। সেরকম একটা উদর এলে তবে গিয়ে সেখানে স্থাপনটা করা হচ্ছে। ঠিক সবাই তো আর কথায় কথায় কেটে দেয় না। মনে করো কেউ কেউ কথায় কথায় কেটে দেয়, নারী নির্যাতন করে, ধর্ষণ ইত্যাদির সাথে জড়িত, সেই পরিবার তো সচরাচর পরিবার নয় রে ভাই। তাইলে তার কর্মের ফলের জন্য অপেক্ষা করতে হবে। এ বড় জটিল অঙ্ক। এ বিশ্ব মাঝে যেখানে যা সাজে তাই দিয়ে তুমি সাজায়ে রেখেছ। এই গুলিয়ে এই এসে এখানে এসে ঢোকালে এটা ঘটবে, এর ফলে তুমি আগের জন্মে তোমার স্ত্রীকে জ্বালাতন করিয়েছ, এখানে তোমার কুণ্ডলী বলছে তুমি স্ত্রীর দ্বারা, স্বামীর দ্বারা জ্বালাতন ভুগবে। কার জন্য? তুমি করেছো বলে ভুগছো। এই যে বললাম না, এখনই ঘটনাটা আলোচনা হয়েছিল, তুমি করে এসছো তার জন্য ভুগছো। না না, ঠিক আছে। এখন ঘটনা আমি এই জায়গা থেকে যে জায়গায় দেখতে চাইছি আর কি, যে বুঝতে পেরেছি যে রং বেরঙের হাজার ধরনের রঙের বাতি লাগানো আছে, তার সুইচও আছে। এবার যে সুইচ দেওয়া হয়েছে সেই সুইচের আলোগুলো জ্বলছে। কর্ম ইজ ইকুয়াল টু ফল, ঠিক আছে। কিন্তু আমার যেটা মনে হয়, এটা আমার মনে হওয়ার কথা বলছি, আমার জ্ঞানের কথা বলছি না, আমি মনে হওয়ার কথা বলছি। মেষ লগ্নের জাতক জাতিকা যারা, এদের যা প্রজ্ঞা বা এদের যা ক্ষমতার কথা বলবো মূলত, মানে ক্ষমতা ক্ষমতা মানে শুধু আসুরিক মানে শক্তি নয়, ইচ্ছা শক্তি। হ্যাঁ, এদের যা ইচ্ছা শক্তি, এদের যা প্রজ্ঞা আছে, এদের মধ্যে যে জ্ঞান আছে, এই জায়গাটাকে এই যে বৃহস্পতি এবং রাহু যেভাবে ঘেঁটে দিচ্ছে, কেন বলছি আমি,
তুমি একটা লগ্নের জাতক জাতিকা, তুমি কার নবমপতি ভাই তুমি বৃহস্পতিকে পাবে, আর কার মুখ্যের জায়গায় বৃহস্পতি তাকে নিয়ে যাবে। মারাত্মক জায়গা তো, মারাত্মক জায়গা পেয়েছে। তো এই কারণেই তো আমি প্রজ্ঞার কথা বলছি, এই কারণেই আমি কিন্তু এনার দৃষ্টির কথা বলছি, বোধের কথা বলছি। মগজমারিটা যেটা, আমি এবার যে একটু প্রশ্নের দিকে, নেক্সট প্রশ্নের দিকে আমি একটু নিয়ে যাই, সেটা হচ্ছে যে এত সদ্গুণ থাকা সত্ত্বেও দশমে ঘেঁটে দিচ্ছে, সপ্তমে ঘেঁটে দিচ্ছে, পঞ্চমে ঘেঁটে দিচ্ছে, সব জায়গাতেই ঘেঁটে দিচ্ছে। প্রতিকার দিয়ে দিলে পরে ঠিক কি এমন কেরিশমা হয়ে যাবে যে ওনার জীবনের এই ঘেঁটে দেওয়া জায়গাটা আবার ঠিক হয়ে যাবে? আমাকে এটা ভাবে প্রতিকার মানে কি জানো? এখানে দেখানো হয় এইগুলো তুমি খারাপ করেছো, কুণ্ডলী মানে এইটা, তুমি এটা ঠিকঠাক করো, এটাই দেখানো হয়েছে। এবারে এটা হচ্ছে এক প্রকার রেইকি, মানে রেইকি বলতে অন্য রেইকি, যেরকম আমি রেইকি ভাষাটা কি না জানি না, তোমাকে বলি এই যে যুদ্ধ হবে তার আগে একটা মহড়া হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা একটা জাস্ট তোমার কি বলো, প্রি প্ল্যান্ড একটা প্ল্যান। হ্যাঁ ঠিক বলেছো, প্ল্যানিং একটা, এটা একটা প্ল্যানের ছবি দেওয়া হয়েছে। এই প্ল্যানে তোমাকে দেখানো হয়েছে তুমি এবারে কোনটা ভালো কোনটা মন্দ বুঝে নিয়ে সে ভাবে চলো, বোঝা গেল? আবার তুমি তো মন্দটা চোখে দেখতে পাচ্ছ, মন্দটা চোখে দেখতে পাচ্ছ মানে কুণ্ডলিটা দেওয়া আছে, চোখে দেখতে পাওয়ার পর তোমার কর্তব্য কি? যে তাহলে মন্দটাকে ভালো করা। মন্দটাকে ভালো করতে হলে দুরকম আছে। মন্দটা মনে করলাম একটা নদী বয়ে যাচ্ছে, অতিক্রম করলেই ভালো, অতিক্রম করতে হবে, অতিক্রম করলেই ভালো, মন্দটা পেরালেই তো ভালো পাবো আমি। তাইলে অতিক্রম দু ধরনের হয়, একটা নিজের প্রচেষ্টায় হয়, সাঁতার কেটে ভাই নদী পেরাচ্ছে। আচ্ছা, যখন তুমি সাঁতার কাটতে পারবে না, হাঁপিয়ে যাবে বা সাঁতার জানো না, তখন কি করতে হবে? একটা কমসে কম নৌকা বা কাঠের গুঁড়ি, যা কিছু একটা অবলম্বন তো দরকার। এবং শুধু অবলম্বন হলে হবে না, আরে তুমি মজা মানে অদ্ভুত কথা বলছো। একটা নদী, সেই নদীর গতিবেগ এবং তার চওড়া ডিপেন্ড করছে যে আমার ইচ্ছা শক্তি থাকলেও কতটুকু ইচ্ছা শক্তিতে আমি মাঝখানে গিয়েও যদি দেখা যায় যে ইচ্ছা শক্তি আছে কিন্তু এদিকে আমার লগ্ন, সে দেখা যাবে দ্বাদশে বসে আছে, শরীর পাচ্ছে না, ঠিক আছে, বা আমার মানে ইচ্ছা শক্তি মাঝখানে গিয়ে দেখা গেল যে আমার ফুস হয়ে গেল, বা আমি পেরিয়েও গেলাম সাঁতার কেটে পেরিয়েও গেলাম, তাহলে আমি মন্দ পেয়ে গেলাম ভালো জায়গাটা। এখানে মন্দ পেরানোটা মানে কি? তোমার যে খারাপ গুণাবলীকে নিজের দ্বারা প্রশমিত করা, বোঝা গেল? কিন্তু পাগলেও তার ভালো চায়, মেষ লগ্নেও মেষ রাশি তারাও নিজেদের ভালো চায়, কিন্তু যার বৃহস্পতির সাথে রাহু বসে আছে, এক্ষেত্রে বৃহস্পতির সাথে রাহু তাকে মিত্র রাহু তো জীবনে দেবে না, যদি দিত তাহলে তো আর বৃহস্পতি রাহু একযোগ করতোই না জন্মছকে। ওখানেই দেওয়া হয়েছে যে তুমি চেষ্টা করো, তোমাকে এই যে আমরা প্রতিকার বলছি, প্রতিকারের সাথে কিছু নিয়ম বিধি দেওয়া হয় কেন, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, সে তো বলা হয় ওনাদেরকে, মানে প্রতিকারটা নৌকা চালাও তুমি, বোঝা গেল? এইখানে খেলাটা দেখো। আচ্ছা, প্রতিকারটা হচ্ছে নৌকা, চালাতে হবে তোমাকে, তোমাকে কয়েকটা নিয়ম, দাঁড়, একটু হাল, একটা মেশিন ইত্যাদি, নাহলে তোমাকে একটা নৌকায় দিয়ে দেওয়া হলো, তুমি তো নৌকায় বসে থাকবে, নৌকা কি নিজের গতিতে চলবে ভাই? না, স্রোত তাকে যেদিকে নিয়ে যাবে সে সেদিকে যাবে, কিন্তু তুমি তো যাবে আড়াআড়ি, স্রোত তো তার নদীর একদিক থেকে অন্য দিকে যাচ্ছে লম্বা, বা তুমি যেদিকে চাও সেদিকে তো তুমি যেতে পারবে না। আমি তো পেরাবো চওড়ার দিক, নদী কেউ লম্বার দিক দিয়ে পেরায় না, আমি তো পেরোবো চওড়ার দিক, স্রোত তো বইছে লম্বার দিকে নাকি? তাইলে যাই হোক না কেন আড়াআড়ি আমাকে পেরাতে হবে, মানে কলকাতা থেকে হাওড়ার দিকে যেতে হবে। কেউ তো কলকাতার দিক থেকে নেমে সে এখন চলে যাচ্ছে দক্ষিণেশ্বর পেরিয়ে, সেগুলো তো নয়, এখন বহরমপুর পেরিয়ে চলে গেলে তারপরে গিয়ে ওদিকে গিয়ে উঠলো আর কি, ব্যাপারটা তো সেটা নয়। এবার সেই জায়গাটা তাইলে আমাকে কিছু নয় কিছু প্রতিরোধকে অতিক্রম করতে হচ্ছে না, কিছু জন আবার ওই মাঝে মাঝেই পেরোতে চায়। হ্যাঁ, সেটা আবার সেটা জীবন সায়ান নিয়ে মোহনায় গিয়ে হয়তো পৌঁছাবে, কেন উপরে আর তো আর ওই এতে উঠতে পারবে না, মানে গোমুখে তো গিয়ে আর গঙ্গায় উঠতে পারবে না, যেখানে হোক তার পৌঁছাবে, সেটা ঠিক। এদিকে ডায়মন্ড হারবার পেরিয়ে ওদিকে সমুদ্রের দিকেই যেতে হবে আর কি। আমরা একটা নৌকো দিচ্ছি, হ্যাঁ, প্রতিকার যে যাই দেন, ওটাকে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সেটা কিন্তু তোমাকে নিতে হবে, তাতে কাজ হয়ে যাবে, অবশ্যই কাজ হবে। আরে তোমার কাছে নৌকা হাজির আছে, তুমি বাইতে শিখে গেছো, অর্থাৎ তুমি যে ডাইরেকশন দিচ্ছ এটা করুন ওটা করুন, বাইতে শিখিয়ে দিয়েছো। এবারে তুমি যদি বলো নৌকাও পেয়েছি বাইতে শিখেও গেছি, আমি বাইবো না, বা নৌকায় উঠে আমি ওখানে ঘুমিয়ে পড়ি, তাই দুর্ভাগ্য, প্রতিকারও কাজ করবে না আর তুমিও কাজ পাবে না, তুমি লক্ষ্যে পৌঁছাবেই না।
তুমি আর নৌকা না চললে আর পৌঁছাবে কোথায়? না, স্রোত যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় এই ক্ষেত্রে আমার একটা মানে খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। এনাদের ধরো দ্বিতীয় বৃহস্পতি রাহু বসে গুরুচণ্ডাল করছে, আচ্ছা দ্বিতীয় বাদ দিই, আমি তৃতীয় চলে যাই, কেন তৃতীয়টাও কিন্তু তৃতীয় বলছি না, মূল গুরুত্বগুলোই যাও। কোথায়? পঞ্চমে যাও, যেটা খুব প্রয়োজনীয় বিষয়। পঞ্চম নিয়ে তো কথা বললাম, প্রেমের জায়গা না বলি না, প্রেম বাদ দাও। আচ্ছা চলো, পঞ্চমে কি প্রেম নিয়ে আমি ভাবি না। আচ্ছা বলো। প্রেম হচ্ছে এরকম জিনিস, আমার যদি যোগ্যতা আসে না, ও 6টা আসবে 6টা যাবে। প্রেম এখন স্থায়ী নয়, অস্থায়ী হয়ে গেছে প্রেম। তো পঞ্চমের জায়গায় গুরুচণ্ডাল দোষের জায়গায় তুমি কি আমি বলবে? চতুর্থ পঞ্চম মিলিয়ে বলি। বলো। শিক্ষাটাকে চাই আগে, শিক্ষাটাকে আমি আগে চাইছি। কারেক্ট। জীবনের স্তম্ভ। কেননা এখন তো এই যে মানে তোমার মোবাইল ফোন বা টেলিভিশন বলো বা সোশ্যাল মিডিয়া বলো, এ তো রাহুরই উৎপাত। ওরই জন্যই বলছি শিক্ষাটাকে আগে চাইতে হলে রাহু হচ্ছে মোবাইল, বুঝলে? গুরুচণ্ডাল যদি থাকে প্রচণ্ডভাবে এই মোবাইল টিভি, ওর ভেতরে আবার রাহুর ভেতরেও রাহু আছে। বাথরুমে নিয়ে চলে যাবে। রাহুর ভেতরে রাহু আছে মানে কি জানো? কি? মোবাইলটা তো রাহু, তাকে খোলো, সেখানেই কেউ রামায়ণ পাঠ করছে, সেখানেই কেউ আবার নেকেড সিন দেখাচ্ছে। ওই রাহুর ভেতরে রাহুটা হচ্ছে নেকেড সিন। আচ্ছা, ওটার প্রতি টানবে। আচ্ছা, বোঝা গেল জিনিসটা? ওই জায়গাটাকে প্রথমে রোধ করতে হবে, না হলে ছেলেটার এই গুরুচণ্ডালী দোষের কারণে পড়াশোনা একদম করতে পারবে না। এসে গুরু নিন্দা করবে, বলে ও মাস্টার কিছু ছেলে আছে তখন, আমি সে মাস্টারের কাছে পড়বানি বাবা, সে মাস্টার ভালো নয়। আর কানের গোড়ায় দাও পুরো সাঁটিয়ে, মাস্টার ভালো নয়। আর তুই যে 6 ঘন্টা স্কুল যাস আর আসিস আর মোবাইলটা নিয়ে পড়ে থাকিস। না কিন্তু তাকে তো তার গ্রহ সেই ফলটা দিচ্ছে, সে করবেটা কি? সে বাচ্চা ছেলে। বলছি কানের গোড়ায় তার দেওয়া নয়, রাহুর দেওয়া। হ্যাঁ সেটাই, রাহুর গুণাবলীটাকে দিতে বলছি। মারলে কি হবে? সে কি মারলে বাচ্চা ছেলে তো। তা আমি যদি গোড়াতেই তার সে ঠিকঠাক করে নিই, গোড়াতেই যদি ঠিকঠাক করে নিই, মানে সুইচে যদি ঠিকঠাক যদি সুইচ দেওয়া হয় তো আলো তো ঠিকঠাকই জ্বলবে আর কি, ব্যাপারটা এরকম। আমি একদম 16 আনা পাকিয়ে দিতে পারবো, এটা মিথ্যা বলা হবে। আমি মিথ্যা বলা ভালোবাসি না, কিন্তু আমি যদি 12 আনাও ঘুরিয়ে আনতে পারি, অন্তত জীবনে তার সফলতার স্বাদটুকু পাবে। এটা গেল ভালোভাবে পাবে। এটা গেল প্রাথমিক শিক্ষা। প্রাথমিক বলতে গ্রাজুয়েশন স্তর পর্যন্ত। ছেলেটি কোনো কারণে উত্তরিত হয়ে একটু উচ্চ শিক্ষায় গেল। উচ্চ শিক্ষায় সাফল্য পাওয়ার জন্য পঞ্চম হাউসটার সাথে দেখতে হবে, নবমকে কানেকশন করো। উচ্চের তো শেষ নাই, অনেক দূর যেতে হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি কোথাও তোমার গুরুচণ্ডালী হয়ে যায়, কি হবে জানো? উচ্চশিক্ষার ক্ষেত্রে উপদেশ দেওয়ার লোক, পথ দেখানোর লোক, সেটা খুঁজে পাবে না। ভ্রমিত করার লোককেই পাবে, বেশি। হ্যাঁ, মানে উপযুক্ত যে পথ প্রদর্শক পাবে না, ভ্রমিত হয়ে যাবে, দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কেচে গন্ডিস সেই গোড়ায় এসে কিছুই করতে পারলাম না, বা যেটা করলাম সেটা কি হলো, মানে কোনো রকম আর কি ব্যাপারটা। তো তাহলে এই যে ধরো আমি এবার একটু ক্লোজিংয়ের দিকে যাই, ওভারঅল জায়গা থেকে গুরুচণ্ডাল নিয়ে লাস্ট তুমি 30 সেকেন্ড ওনাদেরকে কি তোমার বক্তব্য তুমি রাখবে, তুমি সেটা ক্লোজিং দিতে পারো। আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, আমি অনেক যোগ করেছি, যোগ বলে অভিহিত করেছি। এটাকে কিন্তু আমি যোগ বলে মান্যতা দিতে পারছি না, এই কারণে যে যোগের দ্বারা যদি কিঞ্চিত মানুষের উপকার না হয় তাকে তো যোগ বলা আমার ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। সেটা পজিটিভ হলো কোথায়? এখানে দেখছি পুরোটাই দোষ, কোথাও কম কোথাও বেশি। কারণ বৃহস্পতির প্রাবল্য থাকলে সেটা কম দোষ হবে, আর বৃহস্পতির প্রাবল্যটা যদি হ্রাস পেয়ে যায় বেশি দোষে পরিণত হবে। সুতরাং এটাকে সমাধান আশু কর্তব্য, বিশেষ করে যদি বাড়িতে বাচ্চা ছেলে থাকে, আমি বলবো বারবার, আপনি পিতা বা মাতা হিসেবে ভেবে দেখুন, তার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব কিন্তু আপনার হাতে। আপনিই তাকে জন্ম দিয়েছেন, অতএব তাকে তৈরি করার দায়িত্ব আপনার। একটি দোষের কারণে ছেলেটি যেন বিগড়ে না যায়, সম্পর্ক খারাপ যাবে পুরো। পিতামাতার সাথেও যে সম্পর্ক, তাদের কথা না শুনতে চাওয়া, শেষ পর্যন্ত পিতামাতাকেই কথা শুনতে হবে যে কার সন্তান ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেটা আপনি রাগ প্রচুর এদের, বাবা মাকে মানবে না। যাই হোক, তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আছে এই চ্যানেলে, আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করছেন, আবার করছেন না। প্লিজ সবাই চ্যানেল সাবস্ক্রাইব করুন। 2 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছতে হবে কিন্তু, আর সেটা আপনারই আমাকে পৌঁছাতে পারবেন, আমাদেরকে পৌঁছাতে পারবেন। আগামী এপিসোডে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হার। নমস্কার, নর্মদে হার।